পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে বলে ব্লু জোন, মানে যেখানে মানুষ প্রায় ১০০ বছর বা তারও বেশি বাঁচেন আর সুস্থভাবে বাঁচেন। হ্যাঁ, একদম। আজ আমরা তেমনই একটা জায়গার রহস্য ভেদ করার চেষ্টা করব, জাপানের ওকিনাওয়া। আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে যা থেকে আমরা যেন এক গোয়েন্দার মতো সূত্র খুঁজে বের করব কিভাবে তারা এত দীর্ঘ সুস্থ জীবন কাটান। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। বিষয়টা আসলেই একটা রহস্যের মতো, কারণ উত্তরটা কোনো একটা জাদুকরী খাবার বা ব্যায়ামের মধ্যে লুকিয়ে নেই। এর আসল রহস্যটা লুকিয়ে আছে তাদের পুরো জীবনযাত্রার দর্শনে, যা বহু শতাব্দী ধরে তৈরি হয়েছে। মানে একটা সামগ্রিক ব্যাপার। একদম। আমরা যখন সূত্রগুলো একটার পর একটা দেখব, তখন বোঝা যাবে যে শুধু কি খাচ্ছেন তার চেয়েও কিভাবে জীবনটা কাটাচ্ছেন সেটাই আসল ব্যাপার। দারুণ। তাহলে আমাদের প্রথম সূত্রটা কি? আমি একটা অদ্ভুত শব্দ শুনেছি, হারা হাচিবু। এটা নাকি তাদের একটা মূল মন্ত্র। ব্যাপারটা কি? এটাই সম্ভবত সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। হারাহাচিবু একটা কনফিউশন প্রবাদ, যা সহজ মানে হলো পেট ৮০% ভরে গেলেই খাওয়া থামিয়ে দাও। ৮০%? হ্যাঁ, মানে পুরোপুরি পেট ভরে খাওয়া যাবে না, কিছুটা জায়গা খালি রাখতে হবে। এটা শুধু একটা কথার কথা নয়, এর পেছনের বিজ্ঞানটা অসাধারণ। আমাদের সংস্কৃতিতে তো বিষয়টা একদম উল্টো। অতিথিকে পেট পুরে না খাওয়ালে তো অসম্মান করা হয় বলে মনে করা হয়, তাই না? ঠিক, আমাদের এখানে ব্যাপারটা সেরকমই। সেখানে ৮০% থেমে যাওয়া, এটা কি এক ধরনের ডায়েটিং? এটাকে ঠিক ডায়েটিং বলা যাবে না, বরং এটা একটা সচেতন অভ্যাস। একটা গবেষণার কথা বলি, দেখা গেছে যারা এই নিয়মটা মেনে চলেন তারা অন্যদের তুলনায় দিনে প্রায় ৪০০ থেকে ৪০০? না, প্রায় ৪ থেকে ৫০০ ক্যালোরি কম গ্রহণ করেন। ভাবুন, কোনো ক্যালোরি গণনা না করে, কোনো কঠিন ডায়েট প্ল্যান ছাড়াই, শুধু এই একটা অভ্যাসের কারণে তারা প্রতিদিন একটা বড় বার্গার বা এক স্লাইস চিজ কেকের সমান ক্যালোরি কম খাচ্ছেন। ওয়াও! তার মানে কোনো রকম মানসিক চাপ ছাড়াই ক্যালোরি নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। ঠিক তাই। আর এই ধারণাটা আধুনিক বিজ্ঞানের ক্যালোরি রেস্ট্রিকশন বা সিআর কনসেপ্টের সাথে একদম মিলে যায়। আচ্ছা। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের বিখ্যাত ক্যালোরি স্টাডিতে দেখা গেছে ক্যালোরি গ্রহণ মাত্র ১২ থেকে ২৫% কমালে আমাদের কোষগুলো আরও ভালোভাবে কাজ করে, শরীরে প্রদাহ কমে যায় আর বয়স বাড়লেও পেশিশক্তি ধরে রাখা যায়। বাহ! হারাহাচিবু ঠিক এই কাজটাই করে, তবে কোনো ল্যাবরেটরিতে নয়, দৈনন্দিন জীবনের খাবার টেবিলে। তার মানে মূল বিষয়টা হলো শরীরকে পুরোপুরি বোঝাই করার আগেই থামা। এটা শুধু কম খাওয়া নয়, এটা শরীরকে নিজের কাজ করার জন্য যথেষ্ট জায়গা দেওয়ার একটা দর্শন। একদম ঠিক ধরেছেন। কিন্তু শুধু কম খেলেই কি সব সমস্যার সমাধান হয়? পুষ্টির মান যদি খারাপ থাকে তাহলে তো কম খাওয়াটাও ক্ষতিকর হতে পারে। ওকিনাওয়ানরা ঠিক কি খান যে কম খেয়েও তারা এত সুস্থ থাকেন? আপনার কথার সূত্র ধরেই আমাদের দ্বিতীয় সূত্রে যাওয়া যাক। ৮০% পেট ভরার এই ধারণাটা তো দারুণ, কিন্তু প্রশ্ন হলো ওই ৮০% তারা কি দিয়ে ভরেন? নিশ্চয়ই ফাস্টফুড নয়। হ্যাঁ, তা তো নয়। এখানেই তাদের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস বা ওয়াশুকুর ধারণাটা আসে। ওয়াশুকু মানে হলো তাজা, মৌসুমি আর খুব কম প্রক্রিয়াজাত করা খাবারের সমাহার। ওয়াশুকু এর কোনো নির্দিষ্ট গঠন আছে কি? মানে আমাদের যেমন ভাত, ডাল, তরকারি থাকে, ওদেরও কি তেমন কোনো কাঠামো আছে? হ্যাঁ, খুব সুন্দর একটা কাঠামো আছে। একে বলা হয় ইচিজু সানসাই। ইচিজু সানসাই? হ্যাঁ, অর্থাৎ একটা স্যুপ, ৩টে পদ। এই ৩টে পদের মধ্যে সাধারণত থাকে প্রধান শস্য, যেমন ভাপানো ভাত। যদিও মজার ব্যাপার হলো ঐতিহ্যবাহী ওকিনাওয়ান ডায়েটে ভাতের চেয়েও মিষ্টি আলুর প্রচলন অনেক বেশি ছিল। ও আচ্ছা। সাথে থাকে একটা স্যুপ, যেটা সাধারণত মিসো স্যুপ হয়, আর একটা প্রধান পদ, যেমন মাছ বা সামুদ্রিক খাবার এবং সবজি বা টোফুর মতো সাইড ডিশ। এই গঠনটা প্লেটে একটা প্রাকৃতিক ভারসাম্য তৈরি করে, যেখানে সব ধরনের পুষ্টি অল্প পরিমাণে থাকে। যদি এমন ৫টা খাবারপত্র বলতে বলা হয় যা তাদের দীর্ঘজীবনের পেছনে বড় ভূমিকা রাখে, তাহলে কোনগুলো আসবে? একজন জাপানি পুষ্টিবিদের মধ্যে 5টা খাবারকে সুপারস্টার বলা যেতে পারে। প্রথমটা হলো জাপানি মিষ্টি আলু বা ইমো। ইমো? হ্যাঁ, এটা বেগুনি রঙের হয় আর এতে থাকে প্রচুর অ্যান্থোসিয়ানিন, যা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। একে বার্ধক্যরোধী খাবারও বলা হয়। দ্বিতীয়টা হলো মিসো স্যুপ। এটা গাঁজানো সয়াবিন দিয়ে তৈরি হয়, তাই প্রোবায়োটিকে ভরপুর। মানে এটা হজমের জন্য খুব ভালো। একদম, সহজ কথায় এটা পেটের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত গাঁজানো সয়াপণ্য খান
তাদের অকাল মৃত্যুর ঝুঁকি 10% পর্যন্ত কমে যায়। বাহ, একটা স্যুপ যা আমাদের ভেতরের ইকোসিস্টেমকে ঠিক রাখে, দারুণ তো। বাকি দিনটা কি? তৃতীয়টা হলো ডাইকন মূলা, আমাদের পরিচিত মূলারই একটা জাত। এতে প্রচুর ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আচ্ছা, চতুর্থ হলো সামুদ্রিক শৈবাল বা সিউইড। আমরা হয়তো অনেকেই এর সাথে পরিচিত নই, কিন্তু এটা আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো খনিজের খনি। আর সবশেষ পঞ্চম খাবারটা হলো ওমেগা-3 সমৃদ্ধ মাছ, যেমন স্যামন বা টুনা। এটা হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী। আমার একটা প্রশ্ন আছে। এই যে সামুদ্রিক শৈবালের কথা বলা হলো, এটা তো আমাদের খাদ্যাভ্যাসে খুব একটা নেই। এর স্বাদ বা প্রস্তুতি কি খুব জটিল? সাধারণ মানুষ কি সহজে এটা গ্রহণ করতে পারবে? খুব ভালো প্রশ্ন। আসলে সিউইড বিভিন্ন রূপে পাওয়া যায় এবং এর ব্যবহারও খুব সহজ। স্যুপে বা সালাদে শুকনো সিউইড মিশিয়ে দেয়া যায়। এর নিজস্ব স্বাদটা একটু নোনতা, কিন্তু অন্য খাবারের সাথে মিশে গেলে দারুণ লাগে। মানে অভ্যাসের ব্যাপার। হ্যাঁ, এটা অভ্যাসের ব্যাপার। ঠিক যেমন শুধু কি খাচ্ছেন তা নয়, তাদের আরও কিছু অভ্যাস আছে যা গুরুত্বপূর্ণ। যেমন তারা খুব ধীরে ধীরে চিবিয়ে খান। ও হ্যাঁ, মস্তিষ্কের কাছে পেট ভরে যাওয়ার সংকেত পৌঁছাতে প্রায় 15-20 মিনিট লাগে। ধীরে খেলে এই সংকেতটা ঠিক সময়ে পৌঁছায় এবং অতিরিক্ত খাওয়া প্রতিরোধ করে। আর ছোট পাত্রে খাওয়া, তাই না? আমি পড়েছি যে ছোট বাটিতে খেলে নাকি মানসিকভাবে মনে হয় অনেক খাওয়া হয়েছে। একদম, এটা একটা সাইকোলজিক্যাল ট্রিক। ছোট প্লেট আর বাটি ব্যবহার করলে খাবারের পরিমাণ কম থাকলেও চোখ আর মন দুটোই তৃপ্ত হয়। এর সাথে আরও দুটো অভ্যাস যোগ করুন। বলুন। তারা ভাজাভুজি এড়িয়ে সেদ্ধ বা ভাপানো খাবার বেশি খান, আর সকালের নাস্তা কখনোই বাদ দেন না। এই ছোট ছোট অভ্যাসগুলো মিলেই কিন্তু বড় পার্থক্যটা করে দেয়। সব মিলিয়ে তো দারুণ একটা প্যাকেজ মনে হচ্ছে, কিন্তু আমার মাথায় একটা খটকা লাগছে। কোনো কিছুই তো নিখুঁত হয় না। ঠিক। এই খাদ্যাভ্যাসের কি কোনো নেতিবাচক বা ঝুঁকির দিক নেই? যেমন জাপানি খাবার মানেই তো সয়া সস, মিসো, আচার, এগুলোতে তো প্রচুর লবণ থাকে। এটা কি একটা চিন্তার বিষয় নয়? আপনি একেবারে মোক্ষম জায়গায় ধরেছেন। এটাই জাপানি ডায়েটের সবচেয়ে বড় প্যারাডক্স বা বিরোধাভাস। একদিকে এত স্বাস্থ্যকর খাবার, অন্যদিকে উচ্চ সোডিয়াম গ্রহণ। ঠিক। সয়া সস, মিসো আর নানা রকম আচারে প্রচুর লবণ থাকে। জাপানে দৈনিক লবণ গ্রহণের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা পরিমাণের চেয়ে অনেকটাই বেশি। আর এই অতিরিক্ত সোডিয়াম উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। তাহলে তারা এই ঝুঁকিটা কিভাবে সামাল দেন? তাদের মধ্যে কি উচ্চ রক্তচাপের হার আসলেই বেশি? বিষয়টা বেশ জটিল। জাপানে স্ট্রোকের হার ঐতিহাসিকভাবেই বেশি, যার সাথে উচ্চ সোডিয়াম গ্রহণের একটা সম্পর্ক পাওয়া যায়। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন তাদের খাদ্যাভ্যাসের অন্য কিছু উপাদান এই ঝুঁকি কমাতে সাহায্য করে। যেমন তাদের খাবারে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা ফল আর সবজি থেকে আসে। পটাশিয়াম সোডিয়ামের ক্ষতিকর প্রভাব কিছুটা কমাতে পারে। এছাড়া গ্রিন টি পানের অভ্যাসও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বলে মনে করা হয়। আচ্ছা। তবে হ্যাঁ, যারা উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য জাপানি খাদ্যাভ্যাস মানার আগে লবণের পরিমাণ নিয়ে অবশ্যই সতর্ক হতে হবে। তার মানে কোনো খাদ্যাভ্যাসই অন্ধভাবে অনুকরণ করা উচিত নয়। নিজের শরীরের অবস্থা বুঝে সেটাকে মানিয়ে নিতে হবে। কিন্তু ওকিনাওয়ার ব্যাপারে একটা তথ্য আমাকে বেশ চমকে দিয়েছে। কি তথ্য? একটা সোর্সে দেখলাম তাদের গড় আয়ু নাকি সম্প্রতি কমতে শুরু করেছে। এটা কিভাবে সম্ভব? যারা দীর্ঘজীবনের পোস্টার চাইল্ড, তাদেরই এই অবস্থা? হ্যাঁ, আর এটাই এই গল্পের সবচেয়ে নাটকীয় এবং শিক্ষণীয় মোড়। এটা আমাদের দেখায় যে শত শত বছরের স্বাস্থ্যকর ঐতিহ্য কতটা ভঙ্গুর হতে পারে। কিন্তু কারণটা কি? কারণ হলো আধুনিকতা আর পশ্চিমা প্রভাব। ধরুন 60-এর দশকের পর থেকে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওকিনাওয়ায় আমেরিকান সামরিক ঘাঁটির কারণে পশ্চিমা খাদ্যাভ্যাসের প্রভাব খুব দ্রুত বাড়তে শুরু করে। ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার, রেডমিট, মানে বার্গার, পিৎজা, এসব। একদম, এইসব খাবার তাদের খাদ্য তালিকায় জায়গা করে নিতে শুরু করে। ফলাফল কি দাঁড়ালো? ফলাফলটা বেশ ভয়ঙ্কর। একটা সময় ছিল যখন ওকিনাওয়ার পুরুষদের গড় আয়ু পুরো জাপানের মধ্যে সর্বোচ্চ ছিল, কিন্তু 2000 সাল নাগাদ তারা জাপানের 47টা প্রদেশের মধ্যে 26তম স্থানে নেমে আসে। ভাবা যায়, শীর্ষস্থান থেকে প্রায় মাঝামাঝি। হ্যাঁ, মাত্র 1 বা 2 প্রজন্মের খাদ্যাভ্যাসের পরিবর্তনে এই বিরাট পতন। এটা
আমাদের জন্য একটা বিরাট সতর্কবার্তা। তার মানে দীর্ঘ জীবনটা তাদের জিনের মধ্যে ছিল না, ছিল তাদের জীবনযাত্রার মধ্যে। ঠিক তাই, এই ঘটনাটা সবচেয়ে বড় প্রমাণ যে জীবনযাত্রা কতটা শক্তিশালী। একটা তথ্য দিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। বলুন। 50-এর দশকে ওকিনাওয়ার মানুষের দৈনন্দিন ক্যালোরির প্রায় 59% আসত মিষ্টি আলু থেকে। ভাবুন, তাদের প্রধান খাবার ছিল মিষ্টি আলু। প্রায় 70%। হ্যাঁ, আর এখন তার জায়গায় নিয়েছে ভাত আর পাউরুটি। এই একটা পরিবর্তনই তাদের স্বাস্থ্যের অবনতির জন্য অনেকাংশে দায়ী। পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে আমরা যেন একটা রহস্যের সমাধান করে ফেলেছি। জাপানি দীর্ঘজীবনের কোডটা তাহলে দাঁড়ালো হারা হাচিবু মেনে পরিমিত আহার, হ্যাঁ, ওয়াশোকু মেনে উদ্ভিদ ভিত্তিক আর কম প্রক্রিয়াজাত খাবার খাওয়া, ধীরে ও মন দিয়ে খাওয়া, আর একটা সক্রিয় জীবন কাটানো। কোনো একটা ম্যাজিক বুলেট নয়, বরং ছোট ছোট অনেকগুলো ভালো অভ্যাসের সমষ্টি। একদম, আপনি খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করেছেন। আর এই দর্শনটা শুধু ব্যক্তির স্বাস্থ্যের জন্যই ভালো নয়, এটা পরিবেশের জন্যও ভালো। সেটা কিভাবে? পরিমিত আহার মানে খাদ্যের অপচয় কম, মৌসুমি খাবার খাওয়া মানে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা। এই দর্শনটা আমাদের প্রাচুর্যের পেছনে না ছুটে ভারসাম্যের দিকে মনোযোগ দিতে শেখায়। এটা শুধু একটা ডায়েট নয়, এটা জীবনের প্রতি একটা গভীর দৃষ্টিভঙ্গি। আজকের আলোচনা থেকে আমার কাছে সবচেয়ে বড় শিক্ষা হলো কি খাচ্ছি তার পাশাপাশি কিভাবে এবং কতটা খাচ্ছি সেটাও সমানভাবে জরুরি। এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের ব্যস্ত জীবনেও অনেক বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এ প্রসঙ্গে একটা বিষয় ভাবার জন্য রেখে যাই। আমরা জাপানি খাদ্যাভ্যাসের গোপন সূত্রগুলো জানলাম, কিন্তু ওকিনাওয়ার নিজস্ব অভিজ্ঞতা আমাদের এটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শত শত বছরের ঐতিহ্যবাহী এবং স্বাস্থ্যকর একটি খাদ্যাভ্যাস হ্যাঁ, আধুনিক জীবনযাত্রার চাকচিক্য আর চাপের মুখে মাত্র 1 বা 2 প্রজন্মের মধ্যে হারিয়ে যেতে পারে। প্রশ্নটা হলো, এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো শেখার চেয়েও বড় চ্যালেঞ্জ কি আধুনিকতার নানা প্রলোভনের মুখে সেগুলোকে প্রতিদিন টিকিয়ে রাখা নয়?